নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ ভালো আছেন। বালুচরী উপন্যাসের আজ আবার দ্বিতীয় অংশ পড়া শুরু করছি। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। বন্দনা শেষ মুহূর্তে পৃথিবীতে একটা অসমাপ্ত বাক্য রেখে দিয়ে বিদায় নিয়েছিলেন। বিজন বিহারী বোধ করি তার শোধ নিলেন। বহু বাক্য বলে নিলেন তিনি সর্বাঙ্গ সম্পূর্ণ করে। তার মধ্যে একটা হলো কথার মতো কথা। সে কথা হচ্ছে মন্দিরার ভবিষ্যৎ জীবনের কথা। মন্দিরা যে স্বার্থপরের মতো ছোট ভাই বোনগুলোকে ভাসিয়ে দিয়ে বিয়ে করে বরের ঘর করতে চলে যাবে, এটা নিশ্চিত জেনে নিয়েই হরদম বলতে থাকলেন, বিড়াল কুকুরের মতো দশা হবে ওদের আর কি। পেনশনের টাকাটা পাওয়া যাচ্ছিল, তাও তো যাবে, খেতে পাবে না ছেলে মেয়েগুলো। মন্দিরা নিষ্ঠুর বই কি। মন্দিরা মরার উপর খাড়ার ঘা মারে। মন্দিরা বলে, ওদের ভবিষ্যতের ভাবনা যদি আর কিছুদিন আগে ভাবতে বাবা। বিজন বিহারী এই নিরীহ মুখের দিকে চেয়ে ফেটে পড়েছেন এবং সত্যি অজ্ঞান হয়ে গেছেন। বাবা মারা যাওয়ার পর মাঝে মাঝে ভেবেছে মন্দিরা, হয়তো অনেক সময় অনেক কথা না বললেও হতো। বাবার অসুখটা অসুখ নয়, বানানো। এটাই ভুল ধারণা ছিল আমার। মানসিক ব্যাধিই কি ব্যাধি নয়? শোককে চিন্তার বিলাস করে নিয়ে জীবন পাত করবার ইচ্ছেটাই তো পরম ব্যাধি। কিন্তু করবেই বা কি? সেও তো মানুষ। একটা মাতৃহীন শিশু আর গোটা তিনেক মাতৃহীন বালক বালিকা, এক মানসিক ব্যাধিগ্রস্ত প্রৌঢ় এবং দুরন্ত আর্থিক অনটন। এই ক্লেদাক্ত সংসারের ভার 22-23 বছরের একটা মেয়ের পক্ষে কি যথেষ্টর অতিরিক্ত নয়? মন্দিরা যে আত্মহত্যা করেনি, এটাই বাহাদুরি। বাপ মারা যাওয়ার পর ওই ক্লেদাক্ত চেহারাটায় তবু একটা যবনিকা পড়ল। নিরন্তর বিদ্রোহ আর বিতৃষ্ণার সঙ্গে লড়াইটা শেষ হলো। মন্দিরার জীবনের দ্বিতীয় ছবিটা তাই হিজিবিজি, বাঁকাচোরা, জটিল অন্ধকার নয়, শুধু একটা ধূসর একরঙা। এই ধূসরতার অন্তরালে আরও ধূসর আবছা অভিজিৎ। এই চিত্রে অভিজিৎ আর মুখ্য নয়। এই নাটকে অভিজিতের কোনো প্রত্যক্ষ ভূমিকা নেই। অপ্রত্যক্ষে আবহ সঙ্গীতে সে খবর কে রাখে? মোট কথা, দ্বিতীয় দৃশ্যে দেখা গেল মন্দিরা বাড়িটা ভাড়া দিয়ে মামার বাড়ি চলে গিয়ে ভাই বোন চারটেকে পাড়ার স্কুলে সে ভর্তি করে দেয়নি। নিজেই একা বাচ্চাদের স্কুল খুলেছে পৈতৃক বাড়ির একতলায়। ছন্দিতা সে স্কুলের প্রথম ছাত্রী। হ্যাঁ, ছন্দি তাকে নিয়েই স্কুল শুরু। এই বুদ্ধিটাই আবিষ্কার করেছে মন্দিরা। নিজে কোথাও গিয়ে চাকরি করবে সে তো অসম্ভব। কে দেখবে এই অপগণ্ডগুলোকে? এক দুবেলা তাদের মুখে গোড়ায় ভাতের থালা ধরে দেবে, আরেক ওই 3-4 বছরের দামালটাকে সামলাবে। অতএব কমলকলি পাঠশালা। বাড়িখানা ছিল তাই বাঁচোয়া। দূর সম্পর্কে সেই মাসি কদাচ আসেন, দুপুরটা কাটিয়ে যান। আর সেটা হয় সাধারণত যেদিন ছেলে বউদের সঙ্গে ঝগড়া হয়। তা তিনি একদিন এসে বললেন, ও মা, বিয়ে তাহলে করবি না? মন্দিরা হেসে বলল, কাজ কি? শোনো কথা, বিয়ের আবার কাজ অকাজ কি? বিয়ের জন্য বিয়ে, জীবনটা কাটবে কিসে? অস্তরের অভাব কি? ছুরি ছোরা বঁটি কাটারি কতই তো আছে। শোনো কথা, আমি কি সেই কাটার কথা বলছি? যাকগে, আজকাল মেয়েরা স্বাধীনতাতেও কাটাচ্ছে। তা স্কুল পাঠশালা যাই হোক, খুললি যখন একটা, তখন মা বাপের কারোর নাম দিলি না কেন? মা বাপের? হ্যাঁ, আকাশ থেকে পড়ছিস কেন? তাই তো দেয় লোকে। বন্দনা বালিকা বিদ্যালয় নাম দিলেই পারতিস, মায়ের প্রতি শ্রদ্ধা প্রকাশটা হতো। মন্দিরা অন্যদিকে তাকিয়ে বলে, শুধু তো বালিকা নয়, বালক বালিকা দুই যে। তাছাড়া বলতে গেলে বালক বালিকাও নয়, স্রেফ শিশুদের ব্যাপার। মাসি বিরক্ত চিত্তে বলেন, ওই হলো, কে আর বসে বসে নামের মানে নিয়ে চুলচেরা বিচার করছে? নামের পাল্টে দিয়ে মার নামে করে দিস। মন্দিরা বলল, দেখি। বলছিল যদিও, কিন্তু দেয়নি পাল্টে, চলেছে কমলকলি নামেই। মন্দিরা বলে, কেন, নামটা কিছু খারাপ? বরং রীতিমতো অর্থব্যঞ্জক। বলে অবশ্য সকলের কাছে নয়, বলে তার সেই পড়শি ছেলে অভিজিতের কাছে। চিরদিন যার সামনে নিরঙ্কুশ সাহসী সর্ববিধ অভিমত ব্যক্ত করে এসেছে। যদিও দেখা সাক্ষাৎ আজকাল খুবই কম,
বিজন বিহারীর মৃত্যুর পর থেকে অভিজিতের এদের অন্তঃপুরে এসে প্রবেশ করা বন্ধ হয়ে গেছে। পারিবারিক চিকিৎসকের চাকরিটা নিজের চেম্বারে বসেই চালায়। বাচ্চাদের হাঁচি, কাশি, জ্বর, পেট ব্যথার ম্যাওটা সামলানো তো সুনন্দই ধরে নিয়ে যায় রুগীটাকে। তা ঈশ্বরের ইচ্ছেই এর মধ্যে আর ভারী অসুখ কারও করেনি। বিজন বিহারী যেন এ সংসারের অনেক খানিকটা ভার নিয়ে বিদায় নিয়েছেন। একরকম আনন্দের মধ্যেই দিন কাটে মন্দিরার, হালকা হালকা উৎসাহময় আনন্দ। বাড়িতে কারো শক্ত অসুখ করে না বলে ডাক্তারকে ডাকতে হয় না, এটাকে নিরানন্দের বিষয় ভাবে। এমন নৃশংস নির্বোধ নয় মন্দিরা। আর ডাক্তারের বাড়ি এবং তাদের নিজেদের বাড়ির মাঝখানের পড়ে থাকা মাঠটায় যে বিরাট একটা ম্যানশন উঠে দুটো বাড়িকে বিচ্ছিন্ন করে দিয়েছে, দৃষ্টিকে আড়াল করে দিয়েছে, এ নিয়ে নিঃশ্বাস ফেলবার মতো অবুঝ নয়। ছাদে উঠে দৃষ্টিকে প্রসারিত করে বসে থাকবে এত সময়ই আছে নাকি তার? বরং ওই বিরাট ম্যানশনটার অসংখ্য খুবরিতে যে অসংখ্য পরিবার বাসা বেঁধেছে, তাদের গুড়ি গুগলি ছেলেমেয়েগুলো হাতের গোড়ায় পাঠশালা পেয়ে ভর্তি হয়ে পড়ে মন্দিরার লাভের অঙ্ক বাড়িয়েই দিয়েছে। পয়সারওয়ালা ডাক্তার অভিজিৎ কখনো সখনো ওদের স্কুলের ফাংশানে সভাপতি বা প্রধান অতিথি হিসেবে নিমন্ত্রিত হয়ে আসে। কারণ মন্দিরা বলে, একটা ডাক্তারকে হাতে রাখা ভালো, বুঝলি সুনন্দ? নইলে এরপর আর দেখলে চিনতে পারবে না। পয়সার হয়ে পর্যন্ত অভিদা আমাদের দিক মারায় না, দেখেছিস তো? তার ডাক্তারকে হাতে রাখা হিসেবেই মাঝে মাঝে ফাংশানে ডাকা। ডাক্তার সামনের শিশু বাহিনীর দিকে তাকিয়ে বলে, তোমার স্কুলের নামটাই যে শুধু অর্থব্যঞ্জক তা মনে হচ্ছে না, অন্য অর্থ বহন করছে বোধহয়, মন্দ নয়। মন্দিরার সেই লাবণ্যে ভরা 23 বছরটা অনেকদিন অন্তর্হিত হয়েছে। সেই ঝঙ্কারময় কণ্ঠ অবিরত কথা কয়ে আর শিশুপাঠ পড়িয়ে পড়িয়ে দানাহীন হয়ে পড়েছে। তবু চোখের কোণের আগুনটা আছে সতেজ, সেই আগুনটা ঝলসে ওঠে। মন্দি হলেই বোধ করি খুশি হতে। পাড়াপড়শিরা তো তাই হয়। মন্দিরার চোখের সেই অনল আলো হয়ে জ্বলে ওঠে। শুধু পাড়াপড়শিই নয়, আত্মীয় স্বজনও হয়। সেদিন আমার সেই সাধু মামা তার এক গুরু ভাইয়ের সঙ্গে তার মেয়েকে ভর্তি করতে নিয়ে সেই স্কুলের মাইনের শুধু শুধু পইতে ছিঁড়তে বাকি রাখলেন। কলিযুগে তপতেজের শক্তি নেই তাই, নইলে সে দাউ দাউ করে জ্বলে যেতাম। অতএব জ্বলাটা তিনি নিজেই জ্বললেন। বললেন, ওই 1 ফোঁটা বাচ্চাগুলোর জন্য 15 টাকা মাইনে দিতে হবে? এই যে গলায় ছুরি, অমন ভালো মানুষ মায়ের এমন ঝুনো ব্যবসাদার মেয়ে হলে কি করে তুই তাই ভেবে শুধু অবাক হয়ে যাচ্ছি। অভিজিৎ মৃদু হেসে বলে, কি উত্তর দিলে? উত্তর আর কি দেব, ছুরিটা যে কোথায় বিঁধেছে সে তো বুঝতেই পারলাম। অভিজিৎ চারদিকে তাকিয়ে বলে, আচ্ছা ঘরটা এত বড় বড় লাগছে কেন বলো তো? এই ঘরটা কি এত বড় ছিল? মন্দিরা হেসে বলে, যাক এ হেন একটা তুচ্ছ ব্যাপার তোমার চোখ এড়ায়নি তাহলে। ঘরটা সত্যিই বাড়িয়েছি। পাশে যে একটা ছোটো মতন ঘর ছিল, শুধু রাজ্যের আবর্জনা বোঝাই হয়ে, সেইগুলো বিদায় করে দুটো ঘরের মাঝখানের দেওয়ালটা ভেঙে চোস্ত করে নিয়েছি। হল একটা না হলে। অভিজিৎ আসতে বলে, দেয়াল ভেঙে আবর্জনা বিদায় করে খোলা ঘর তৈরি করে ফেলার ক্ষমতাটা শুধু ইটকাঠের উপর সীমাবদ্ধ থাকবে? মন্দিরা বলে, ইটকাঠি ভালো, প্রতিবাদ তোলে না। স্কুলের প্রতিষ্ঠাত্রী ফাংশনের চিফ গেস্টের পাশের চেয়ারে বসবেন এবং নিম্নস্বরে কথাবার্তা বলবেন, এটা কিছু বিচিত্র নয়। ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকারা তাকেও দেখেন না। তারা তাদের গুঁড়ি গুগলির আবৃত্তি, অভিনয়, নৃত্যগীতে মশগুল হয়ে থাকেন। প্রধান অতিথি নিচু গলায় বলেন, আশ্চর্য হয়ে যায় তোমার ব্যবহারে। এত সুখে আছো যে এই এত বছরের মধ্যে একবার একটু অসুখেও পড়তে পারলে না। প্রতিষ্ঠাত্রী আরও নিচু গলায় বলেন, এত পেশেন্ট, এত পসার, তবু পেশেন্টের জন্য কাঙালিপনা কেন? কে আর উপযুক্ত দর্শনী দেয় বলো? তা আমিও আশ্চর্য হয়ে যাই, এহেন সুদর্শন ডাক্তারের ভাগ্যে একটা মনের মতন রোগিণীও জুটল না। সেই তো কথা। এখানের ওই ম্যানশনটা হয়ে তোমার খুব সুবিধে হয়েছে, কি বলো? তোমারও কিছু অসুবিধা হয়নি। যারা আমার স্টুডেন্ট তারাই তোমার পেশেন্ট, প্লাস তাদের সমগ্র পরিবার। গোটা 52 ফ্ল্যাট আছে, তাই না? 52 নয়, 72। তবে তো আরোই ভালো। শিন পড়ে শিন ওঠে, সম্পাদকের বিবরণী পড়া হয়, পুরস্কার বিতরণী হয়, প্রতিষ্ঠাত্রী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সব সুন্দর, নির্ভুল। সম্পাদক হচ্ছেন সুনন্দ, বিএসসি পড়ছে। ওর ছুটি বুঝেই এসব আয়োজন।
অভিজিৎ বলে, সুনন্দ তোমায় খুব সাহায্য করে তাই না? ওই তো আমার ডান হাত। মন্দিরা কোমল স্নেহের স্বরে বলে, ওকে ভরসা করেই এ কাজে নেমেছিলাম। কতটুকুই বা ছিল তখনও। কি করবে ও এরপর? ইচ্ছেটা কি? ইচ্ছে তো কতই ছিল। মন্দিরা নিঃশ্বাস ফেলে। যত স্বাদ তত সাধ্য কোথায়? বিদেশে পাঠাতে পারলে সে তো আর হবে না। একটা গ্লাস ফ্যাক্টরিতে ঢোকাবার ঠিক করেছি। এরপরে কোম্পানি হয়তো পাঠাবে বাইরে। পরপর অনেকগুলো অঙ্ক তো কষে রেখেছ, অভিজিৎ বলে। সেলেটের এক কোণে ছোট্ট একটা যোগের অঙ্ক এখনো না কষা পড়ে রয়েছে কিন্তু। মন্দিরা আস্তে চোখ তুলে বলে, ওটা ছুটির টাস্ক। সুনন্দকে মানুষ করে তুলে তবে তো ছুটি। সুনন্দ তোমার থেকে 7-8 বছরের ছোট, তাই না? মন্দিরা একটু অপ্রতিভ হাসি হেসে বলে, দেখতে দেখতে তো কেটেও যাচ্ছে। হ্যাঁ, কেটে যাচ্ছে। মন্দিরা তো নিজেই একদা তার মাসির কথার জবাবে বলেছিল, কাটবার অস্তরের অভাব কি। স্কুলের যে কোনো ফাংশানে ডাক্তারবাবুর মা হিসেবে অভিজিতের মাও একখানা কার্ড পান। আসেনও ঠুকঠুক করে গায়ে চাদরটি জড়িয়ে। মন্দিরার এই ক্ষমতা দেখে বিগলিত হন। বাড়ি ফিরিয়ে ছেলেকে বলেন, আশ্চর্য মেয়ে বটে। কি বলবো, বয়সে ছোট, তবু বামুনের মেয়ে হিসাবে বলি পায়ের ধুলো নেবার যোগ্যী মেয়ে। কীরকমটা দেখালো বলো? এই তো চোখের উপর সমস্তই দেখছি। বাপরে, সেই সেবা! ওই আঁতুড়ে মেয়েটাকে বাঁচিয়ে তোলা, আরও 3-3টেকে মানুষ করা, এ কি সোজা কথা নাকি? একদিনের জন্য এক কড়া সাহায্য চাননি কারোর কাছে। কি অর্থে, কি সামর্থ্যে! বাপ তো বলতে গেলে রাস্তায় ছড়িয়ে দিয়ে গিয়েছিল। বলতে বলতে উদ্দীপ্ত হয়ে ওঠেন ভদ্রমহিলা। অভিজিৎ হেসে বসে। তুমি এমন রেগে রেগে বলছো যেন আমি তোমার কথার প্রতিবাদ করছি। রাখবো কেন? বলছি তাই। কতখানি গুণ মেয়ের দেখতে পায় সবাই। এই তো আমাদের মঞ্জুর মা বলে, নিজের চেষ্টায় কি আর অত হয়? তলে তলে নিশ্চয়ই কেউ সাহায্য করে। অভিজিৎ মার মুখের দিকে তাকায়। সরল বিশ্বাসী মুখ, ভালোবাসার তুলি বুলানো মুখ। মৃদু হেসে বলে, তোমার ও মঞ্জুর মার দিব্য দৃষ্টি আছে বলতেই হবে। সেই কথাই বলে দিয়েছি আমি। ভারী রাগ হয়েছিল। বললাম, তার তলে তলে কোথায় কি হচ্ছে তুমি জানছো কি করে? বলে কি না, সবাই কি আর দেখে জানতে হয়? ভদ্রমহিলা সত্যিই ভালোবাসেন মন্দিরাকে, তাই ঘুরে ফিরে আবার বলেন, দেখেছিস কেমন সব সাজায়, কেমন সব করে, ঠিক সত্যিই স্কুলের মতন। অভিজিৎ হেসে ওঠে। সর্বনাশ, এ কথা যেন ওর কাছে কোনোদিন বলে বসো না। ও মা, গালে হাত দেন মহিলা। ওর কাছে তো আগেই বলেছি, সুখ্যাতির কথা বলবো না। চমৎকার! কি বলল শুনে? বলল, হেসে বলল, যাতে সত্যি হয়ে ওঠে সেই চেষ্টাতেই তো জীবনপণ করেছি মাসিমা। আবার নিঃশ্বাস ফেলে বলেন, অমন মেয়েটার বিয়ে হলো না, আপনার ঘর সংসার বলতে কিছু ছিল না। অভিজিৎ সশব্দে হেসে বলে, মা তুমি কি এক চোখা! কই তার বেলায় তো নিন্দে করছো না। যত দোষ আমার বেলায়, তাই না? তোমার মা বাপ যে সুমতি নাম রেখেছিল সেটা ভুল। নাম রাখা উচিত ছিল দুষ্টমতি। সুমতি হেসে উঠে বলেন, তা তো বলবি। বলি, তোর সঙ্গে ওর তুলনা? ও বেচারা মা বাপের সংসারের জ্বালায় বিয়ে করতেই পেলই না। তাছাড়া দেখে শুনে কে দিচ্ছে ওর বিয়ে? তুই পাজি ছেলে ওর সঙ্গে নিজের তুলনা করছিস? তোর কোন ঝঞ্ঝাটটা আছে শুনি? বলো কি মা, ঝঞ্ঝাট নেই? দেশ শুদ্ধ লোকের জীবন মরণ সমস্যাটা ঝঞ্ঝাট না? থাম থাম, জগতে ডাক্তাররা তাহলে কোনোদিন বিয়ে করতো না। হার মানলাম। তর্কে হার মেনে কি হবে? আমার ইচ্ছের কাছে হার মানলি কোনো দিনও? একটি মেয়ে দেখাতে পর্যন্ত পাঠাতে পারলাম না। সুমতির কণ্ঠ ভিজে হয়ে ওঠে। রোজই ওঠে, এটাই প্রায় প্রতিদিনের দৃশ্য। অভিজিৎ হেসে বলে, একরকম ইঞ্জেকশন বেরিয়েছে মা, তাতে ছিচকাঁদুনে ছেলে মেয়ের কান্না সারে। ভাবছি তোমার উপর একবার প্রয়োগ করে দেখব। সুমতি রাগ করে উঠে যান। এই নিত্য ঘটনা এবারের, তবে ক্রমশ তীব্রতা কমে যাচ্ছে। পুরনো শোকের কবরে ফুল দেওয়ার মতো অনেকটা প্রায় অভ্যাসে পর্যবসিত হয়েছে। হয়তো সুমতিও আজকাল এই জীবনে অভ্যস্ত হয়ে গেছেন, এই নির্মল নির্জনতায়, এই সর্বময় কর্তৃত্বে। তাই দায়িত্ববিহীন হালকা সংসারে এখন বুঝি ছেলের বিয়ের আলোচনায় মনের একেবারে গভীরে একটু ভয়ই আসে। মনে হয় কি বুঝি বিপদপাত হবে। তবু অভ্যাসের বশে বিয়ের কথা তোলেন, আর অভ্যাসের বশেই গলার স্বর ভিজে হয়ে আসে। দ্বিতীয় চিত্রের এই অংশে
বিজন বিহারীর অন্তঃপুরের আমূল পরিবর্তন লক্ষণীয়। বন্দনা আর বিজন বিহারীর সংসারকে আর এর মধ্যে থেকে চিনে আর বার করা যায় না। বন্দনাদের সেই ময়লা বিছানা, ফাটা চৌকি, ছেঁড়া মশারি, বিবর্ণ আসবাব বিদায় নিয়েছে নতুন পথ ছেড়ে দিয়ে, ঔজ্জ্বল্যকে আমন্ত্রণ জানিয়ে। এখন ঘরে ঘরে হালকা পাতলা ছিমছাম নতুন সাজসজ্জা। কাকা কাকি আসেন মাঝে মাঝে, সেই প্রথম থেকেই আসেন, কর্তব্যের ত্রুটিও করেন না। পিতৃশ্রাদ্ধের সময় ফল মিষ্টি পাঠিয়েছেন, মন্দিরাকে সুনন্দকে ঘাটে ওঠার কাপড় দিয়েছেন এবং মন্দিরাকে অনেকবার জিজ্ঞেস করেছেন, এখন কি করবে ঠিক করেছো? কি ঠিক করেছে সে কথা বলতে পারেনি মন্দিরা, কিন্তু কি করতে পেরেছে সেটা আজ উত্তর হয়ে চোখে ধরা দিচ্ছে। ফাংশনের দিনও কাকা কাকি এসেছিলেন। সব শেষ হয়ে গেলে দোতলায় উঠলেন, যেমন ওঠেন। বসে পড়ে চারিদিক তাকিয়ে কাকি তীক্ষ্ণ প্রশ্ন করেন, গোদরেজের এই আলমারিটা নতুন দেখছি না? মন্দিরা সায় দেয়, হ্যাঁ, এই তো কদিন হলো এসেছে। কাকা হেসে হেসে বলেন, স্কুলটা থেকে খুব টাকা পিটছিস কি বল? উফ, এই যে আজকাল একখানি নার্সারি স্কুল খোলা হচ্ছে, লাল হয়ে যাচ্ছেন প্রতিষ্ঠাতারা। সোজা কথা, একটা বাচ্চার 15, 20, 25, 30 করে মাইনে। আমার MA পড়ার সময় ওর অর্ধেক মাইনে দিইনি। কাকি অবহেলার কণ্ঠে বলেন, তাও তো পড়ানোই হয় না। এই তো দেখছো তো মন্দিরার কমলকলি পাঠশালা, খেলার মধ্যে দিয়ে পড়া, তার মানে খেলার জন্য 20 টাকা। কি লাভ? হাহা করে হেসে ওঠেন নির্জন বিহারী। কাকি বলেন, লাভ কার আসে সে তো চোখের উপরেই দেখছো। দিদি বড় ঠাকুরের আমলের সংসারের চেহারা ভাবো আর এখনকার দেখো। এরপর আবার সুনন্দর রোজগার যোগ হবে। মিথ্যেই তুমি ওই সরকারি গোয়ালে পড়ে পড়ে ঘষ্টালে। তার থেকে যদি একটা পাঠশালা খুলতে, নিখরচায় নিখাটুনিতে আখের গুছিয়ে নিতে পারতে। নির্জন বিহারী বোধ করি স্ত্রীর এই স্পষ্টবাদিতায় কিঞ্চিত অস্বস্তি বোধ করেন, তাই তাড়াতাড়ি বলেন, নিখরচা হতে পারে, নিখাটুনি বলি কি করে? বেচারা কি কম খাটতে হয় স্কুলটার জন্যে? কাকি ঠোঁট উল্টান, দোতলা থেকে একতলায় তো চাকরি, সেজে বুঝে একটু নেমে এসে বসা, এই তো। মন্দিরা সায় দিয়ে বসে, তাছাড়া আবার কি? নিচে ফাংশনে চায়ের পর্ব হয়ে গেছে ছাত্রছাত্রীর অভিভাবকদের সঙ্গে, এখন আর আতিথ্যের প্রশ্ন নেই, তাই মন্দির একটু টান টান হয়ে শুয়ে পড়ে। আর হঠাৎ কাকি চেঁচিয়ে ওঠেন, ও কি রে মন্দির, তোর মাথার মধ্যে ও কি চকচক করছে? পাকা চুল নাকি? অবশ্যই চুল পাকবার কথা নয়, সে বয়সটা সত্যিই এসে যায়নি, তবু অনেক পরিশ্রমে সেই কালো অরণ্যের আড়ালে লুকিয়ে থাকা একটি আসামিকে গ্রেপ্তার করে ফেললেন কাকি। আর এতক্ষণের ভারগ্রস্ত মন যেন কিঞ্চিত হালকা হয়ে গেল তার। বলেন, আর তোর বিয়ে হয়েছে, চুলই পাকিয়ে ফেললি? কিন্তু সে তো হলো। বন্দনা বিজনের বড় মেয়ের চুলে পাক ধরল, তাদের সংসারে নতুন সৌন্দর্যের আলপনা পড়ল, দেখলাম সেসব। কিন্তু সেই মেয়েগুলো, মিলিয়ে রাখা নাম যাদের, সেগুলো কোথায় গেল? বাহ, সেগুলোকে দেখলেন না? মোটা সোটা গাঁটটা গোট্টা সেই ফ্রক পরা মেয়েটা যে ঘুরে ঘুরে অতিথিদের কোকা কোলা পরিবেশন করছিল, সেই তো সব ছোটটা, যেটাকে 4 দিনে রেখে বন্দনা বিদায় নিয়েছিলেন। আর মন্দিরা বাপের কথা না শুনে মিল রেখে যার নাম রেখেছিল ছন্দিতা। 4 বোনের মধ্যে সেরা সুন্দরী হয়ে উঠতে সন্দেহ নেই, যদি রংটা না একটু চাপা হতো। তার স্বাস্থ্যেই মেরে দিয়েছে, ও যেন মন্দিরার সাফল্যের সার্টিফিকেট। ওইটা হচ্ছে ছোটটা। আর ওই যে পাতলা পাতলা লম্বা ধরনের কিশোরী মেয়েটা, শখ করে আজই প্রথম শাড়ি ধরেছে, ওই তো নন্দিতা। মা মারা যাবার পর দীর্ঘকাল ধরে যেটা মাঝরাত্রে উঠে চিলের মতো চেঁচিয়েছে আর খাবার বায়না করেছে, শত অভাবের মধ্যেও যার জন্য মাথার কাছে বিস্কিট আর রসমুন্ডি মজুদ রাখতে হয়েছে। নন্দিতার চুলে সাবান পড়েছে আজ। নন্দিতা হালকা নীল রঙের লাইলন শাড়ি পরেছে। নন্দিতাকে প্রায় তরুণী মেয়ে দেখাচ্ছে। আর ইন্দিরা, সত্যি সে তরুণী হয়ে উঠেছে। সে তো ওই দিদিমণিদের সঙ্গে বসে আছে। সেও যে ক্লাস নিচ্ছে আজকাল একটা সেকশনে, দিব্য মুখশ্রী, সাদা ফর্সা রং, একটু ভারী ভারী গড়ন। সুনন্দর কাছাকাছি থাকলে সুনন্দর দিদি বলে ভ্রম হয়। স্বভাবটি মিষ্টি গম্ভীর। পিঠে পুঠি বসে ঝগড়া হয় না কখনো সুনন্দর সঙ্গে। দিদি দিদি ভাবটিও ওর। সুনন্দর সঙ্গে যে পিঠুপুঠির মতো ঝগড়া করে সে হচ্ছে নন্দিতা।
এক ধাপ নিচে থেকে গলা তোলে সে। তবু এই ঝগড়া আর খেলা, হাসি আর গান, এই নিয়ে ভারী একটি সুখী মানুষ হয়ে আছে মন্দিরা। দিদির কাছে ওদের অবাধ প্রশ্রয়, অসীম ভালোবাসা। তেমনি সব কটাই কি সমান মুখাপেক্ষী? সে সুনন্দা থেকে শুরু করে সবাই, উঠতে বসতে খেতে শুতে দিদি দিদি দিদি। জীবনের এই সার্থকতাই কি কম? কাটছে তো বেশ। এই কাটা কি বটি কাটারি দিয়ে কাটা? কাকা কাকি থাকতে থাকতেই ওরা উপরে উঠে এলো। সুনন্দ রবীন্দ্রনাথের একটা বড় ছবি নিয়ে এসেছে সাবধানে বুকে ধরে। ইন্দিরার হাতে একটা ভারী ফুলদানি, ছন্দিতা আর নন্দিতা হাতে পূজা শেষের শান্তি বাড়ি, অনুষ্ঠান শেষের নির্মাল্য ধূপদানি আর চিত্রকরা ঘট। ঘর থেকে নিয়ে গিয়েছিল এসব সভা সাজাতে। নির্জন বিহারী বললেন, আরে ব্যাস ব্যাস, কি ও দাদার ছবি? দাদার? মন্দিরা অবাক হয়ে তাকালো। কার ছবি বলছো? দাদার কথা বলছি। দাদার বাড়িতে যখন একটা স্কুল করেছিস। মন্দিরার মনে হলো মন্দিরার সেই মাসি কি কথাটা শিখিয়ে দিলেন কাকাকে। কাকা আবার বললেন এটা করা উচিত ছিল, দাদার একটা নাম রক্ষা করা উচিত ছিল। মন্দিরা কঠিন হলো না, শুধু দৃঢ় হলো। বলল, আমি তো মেয়ে সন্তান কাকা, নাম রক্ষার দায়িত্ব তো আমার নয়, সেটা সুন্দর ডিপার্টমেন্ট। মন্দিরার কাকা কিছু উত্তর দেবার আগে কাকি বলে উঠলেন, মেয়ে সন্তানের দায়িত্ব থাকে না, পরকর্তর হয়ে যায় বলে তুই তো বাপু তা হচ্ছিস না, তোর দায়িত্ব যাবে কেন? ভোগ দখল করলেই দায়িত্ব। মন্দিরা কাকির মুখের দিকে তাকালো, নিশ্চিন্ত নির্লিপ্ত মুখ। মন্দিরা কি বলে উঠবে? বাড়িটা তো আমার বাবার তৈরি নয় কাকা, তোমার বাড়িটাও তোমার তৈরি নয়। তোমাদের বাবা দুখানা বাড়ি বানিয়ে রেখে গেছেন, তোমার ভোগ দখল করছো। তা তোমাদের পিতৃদেবের নাম রক্ষার কোনো ব্যবস্থা করেছো তোমরা? না, মন্দিরা কুঁদুলে মেয়ে নয়, তাই চুপ করে থাকে। নচেত এ কথাও তো বলতে পারতো, চিরদিন যে ভোগ দখল করব, গোত্র ছাড়া হব না, তার নিশ্চয়তা কি? বলে না। কাকি বলেন, ইন্দুটা দেখছি বয়স ছাড়া বড় হয়ে উঠল। মন্দিরা আসতে বলে, হ্যাঁ ও একটু বাড়ন্ত। এটার উত্তর নেই, তবু উত্তর দেয় মন্দিরা, হ্যাঁ বাবা মা ওর মতো কেউ ছিলেন না। এরপর আর একবার চা খেয়ে বিদায় নিলেন ওরা। শুধু যাবার সময় আর একবার সেই আবিষ্কারের কথাটা তুললেন, এই ইন্দু সুনন্দ দেখেছিস কাণ্ড? এই দেখ, মন্দিরার মাথায় ছিল। পাকা চুলটা তুলে ধরলেন কাকি। আশ্চর্য, এতক্ষণ সামলে সাবধানে রেখেছিলেনও, তা তিনি সেটাকে। ওরা চলে যেতেই ইন্দিরা গম্ভীরভাবে বলে, কি করে যে তুমি ওদের এত আদর যত্ন করো দিদি, আশ্চর্য। মন্দিরা ক্লান্ত হাসি হেসে বলে, করবো না বলিস কি রে, ওরাই তো এ ভুবনে আমাদের একমাত্র আপনার লোক। জন্ম জন্ম ত্রিভুবনে কোনো আপনার লোক না থাক। ইন্দিরা শুয়ে পড়ে বলে, তোমার এই পাকা চুলটা দেখে আহ্লাদ দেখলে? দূর, ও তোদের মনের ভ্রম। সুনন্দ বলে, ওরা অতি মহৎ ব্যক্তি, আমরাই পাপি তাপি, বুঝতে পারি না। আরে বাবা, সমস্ত মুড নষ্ট করে দিলে তোমরা। নন্দিতা এসে দিদিকে দুহাতে জড়িয়ে ধরে আদুরি গলায় বলে, কোথায় ছুটে ছুটে আসছি গান কেমন হলো জিজ্ঞেস করবো বলে, শাড়ি পরে কেমন দেখাচ্ছে জিজ্ঞেস করবো বলে? তা নয়। ও দিদি বলো না কেমন হয়েছে? চমৎকার চমৎকার। ছাড় বাবা ছাড়, গেলাম দম আটকে। ইস, অমনি দম আটকে? নন্দিতা ছন্দার দিকে একটি বাঁকা কটাক্ষ নিক্ষেপ করে বলে, আর ওই ধুমসি যখন তোমার কোলে এসে বসে তার বেলায়? দিদি ছন্দা মোটা দেহের মধ্যে একটি সরু নাকি সুর বার করে, দেখেছো ও সব সময় আমায় ধুমসি বলে। তার ধুমসিকে ধুমসি বলবো না তো কি বেতসপত্র বলবো? আচ্ছা আচ্ছা, তোর মতো শুটকি হলেই খুব ভালো। আমি শুটকি? নন্দিতা হেসে ওঠে, আমার গঠন সৌন্দর্য হচ্ছে আইডিয়াল, না রোগা না মোটা, না বেঁটে না লম্বা। নন্দিতা এমন, বেশি হাসি খুশি, বেশি বাচাল। তবু মন্দিরা একটু শৌখিন ধমক দেয়, নন্দী দাদা রয়েছে না? অর্থাৎ অত রূপের ব্যাখানায় কাজ কি? নন্দিতা অবশ্য এই শাসন গায়ে মাখে না, অম্লান বদনে বলে, ওহ দাদা, ভারী দাদা। সুনন্দ বলে, তোমার সামনেই ও যা বাচালতা করে দিদি, তা আমি তো কোন ছাড়, কিন্তু আসল ব্যাপারটা কখন হচ্ছে? খাওয়া, তোমার ফাংশনের লাইট রিফ্রেশমেন্ট তো নারী পিত্তি আরও জ্বালিয়ে তুলেছে বাবা। এই হলো খোকার খোকামি। নন্দিতা বলে, একটা ফিডিং বটল যে কেন ওর গলায় ঝুলিয়ে রাখো না দিদি? তুই থাম তো,
বলে মন্দিরা ব্যস্ত হয়ে উঠে পড়ে। সত্যিই তো, খিদে পেতেই পারে। কম খাটুনিটা খেটেছে সকাল থেকে, কদিনই খাটছে, যত ছোটোখাটোই হোক। একটা কিছু ঘটিয়ে তোলা সোজা নাকি? আজ খাওয়া দাওয়ার আয়োজনটা কি? সুনন্দ দিদির পেছনের দিকে প্রশ্নবার নিক্ষেপ করে। তোমার স্কুলের অনান্দে ভালো মন্দ কিছু জুটবে? মন্দিরা হেসে ওঠে। তোর কেবল ওই চিন্তা, আছে ভালো মন্দ, নিশ্চিন্ত হ। ঠাকুর, এবার লুচি ভাজো। তরতর করে আবার নিচে যায় মন্দিরা রান্নাঘরের দিকে। সূক্ষ্ম সেই রূপলি তারের বিদারণ রেখা মুছে যায় মন থেকে। ঠাকুরকে মাংস গরম করতে বলে লুচি বেলতে বসে। রান্নাঘরটা সেই আছে, রাঁধুনির বদল হয়েছে। ঠাকুর আছে এখন, ছোকরা একটা চাকরও আছে, স্কুলের হিসেবের খাতায় যার নাম আছে। তবে স্কুল তো সকালবেলা ঘন্টা দিন, তারপর সারাদিন সে বাড়ির চাকর। অতএব মন্দিরারা এখন ঠাকুর রেখেছে, চাকর রেখেছে, পুরনো ঝিটাকে ছাড়ায়নি। মন্দিরা তার ছোট ভাই বোনদের জলখাবারে এখন রুটি কুমড়োর তরকারির বদলে পাউরুটি, মাখন, কেক, বিস্কিট দিতে পারে। মন্দিরারা এখন ইচ্ছে হলে মাঝে মাঝেই লুচি মাংস রাবড়ি খেতে পারে। মন্দিরাদের ঘরে এখন ফর্সা বিছানা, রঙিন পর্দা, এক একটা ফুলদানি। তবে আর স্কুলটা নিয়ে গাত্র দেওয়া হবে না মন্দিরার মাসির, মামার, কাকার। মন্দিরার মা বাপ মরে যেতে ভেসে গেল না, কারো কাছে সাহায্য নিল না, দাঁড়িয়ে গেল, মাথা তুলে দাঁড়ালো। এটা ওদের বিরক্তি উৎপাদনের কারণ নয় কি? বিয়ের যোগ্যে একটা মেয়ে, মা বেঁচে থাকতে যার বিয়ে বিয়ে করে ব্যস্ত হচ্ছিল, সে যে বিয়ের প্রশ্ন ভুলে মায়ের ছড়িয়ে ফেলে যাওয়া নুড়িগুলো কুড়িয়ে মন্দির গড়ে তুলল, এ কি আত্মীয়দের পক্ষে অপমানকর নয়? এ তো ওদের গায়ে মুঠো করে ধুলো দেওয়া। কিন্তু সবাই একরকম নয়। মন্দিরার পিস্তুত দাদা বৌদি যেদিন বেড়াতে আসেন, একটা নির্মল আনন্দের সুচিতা বয়ে আনেন, আর ওরাই মন্দিরার মহিমায় মোহিত হন। বলেন, তুই আমাদের গৌরব, কেবলমাত্র নিজের চেষ্টা এভাবে। মন্দিরা বলে, আহা, কেবলমাত্র নিজের হলে কি হতো? বেচারা সুনন্দ কম খেটেছে কমলকলির জন্যে। ওইটুকু ছেলে কোথায় না কোথায় গিয়েছে, কি না কি করেছে। 7 বছরের ছোট ছেলে কি হবে? ও আমার জ্যেষ্ঠা গ্রজতুল্য। এমনই করে ওদের বাড়ায় মন্দিরা, আদরে, সোহাগে, স্নেহে, মমতায়। ওরা মন্দিরার হৃদয়ের শূন্যতা পূরণ করেছে। তাই সেদিন যখন পিস্তুত বৌদি মীরা বেড়াতে এসে বলল, বিয়ে তাহলে করলি না? মন্দিরা হেসে উঠে বলল, আর বলো না, জানো না তো বিশেষ খবর, পাকা চুল বেরিয়েছে মাথা থেকে। মীরা ধমকে উঠে বলে, রাখ তোর বিশেষ খবর, কোথায় যেন একটা বুড়ো বুড়ো বসে আছে না তোর জন্যে, হতাশ প্রেমিক, হতভাগা। মন্দিরা বিবর্ণ মুখে থামিয়ে দেয় তাকে। আহ বৌদি, কে কোথা থেকে শুনতে পাবে? সবগুলো সমান পাকা হয়েছে আজকাল। তার হবে না কেন? মীরা মুখভঙ্গি করে। সিনেমা নেই দেশে? সিনেমা পত্রিকার মলাট নেই? হাটে বাজারে রসের গান নেই? সাবালক নাবালক ভেদটা তো দেশ থেকে উঠে গেছে আজকাল। সেই তো বিপদ। মা বাপ তো ইচ্ছে করে সিনেমা স্টারের নাম নিয়ে ছেলেমেয়ের নামকরণ এবং ছেলেমেয়েকে সেই বিষয়ে সচেতন করছে। আমার স্কুল থেকেই তার গাদা গাদা নজির দিতে পারি। মীরা বলে, তবে তবে আর গোপন কথাটি গোপনে বলে কি হবে? জ্ঞানবৃক্ষের ফল যখন খেয়েই নিয়েছে ওরা, তোমরা তোমাদের ফল নিশ্চিন্ত হয়ে ছড়িয়ে বসে খাও। তোমার থিওরিটা মন্দ নয়। মন্দ? ফার্স্ট ক্লাস। কিন্তু যাই বলিস ভাই, আমি হলে কর্তব্য করছি বলে এমন উপসী হয়ে থাকতাম না। কেন, বিয়ে করলে কর্তব্য হয় না? সে বরং দুজন মিলে করতিস, পৃষ্ঠ বল, বুকের বল। মন্দিরা ওর কথা চাপা দিতে চেষ্টা করে। মন্দিরা কেন কে জানে বৌদির এই পরিহাস রসিকতাকে সহজ হাসির সঙ্গে গ্রহণ করতে পারে না। সে কি মীরার বেপরোয়া ভঙ্গির জন্য? তা মন্দিরা নিজেই কি কম বেপরোয়া? মন্দিরা কি যা ইচ্ছে তাই বলে না? অভিজিৎ যাকে বলে যাচ্ছে তাই দেখা তো কদাচিৎ, তবু সুবিধে পেলেই বলে, মন্দিরা, তোমার চেহারাটা ক্রমশ কীরকম হয়ে উঠছে জানো? মার্কা মারা বুড়ো ব্যাচেলার। আহা, যখন তোমার গাড়িখানি হাঁকিয়ে বেরিয়ে যাও, পথের লোকের তোমায় দেখলে নিশ্চয় মায়া হয়। অভিজিৎ বলে, আমার আবার ওল্ড মেড দেখলে করুণায় প্রাণ বিগলিত হয়ে ওঠে। আমার চেহারায় তোমার মতন মন ঝুলে পড়া ভাব হয়েছে নাকি? নিজে কি বোঝা যায়? ইস, বলতে আর হয় না, স্কুলের বাচ্চারা আমায় কি বলে জানো? কমলকলি দিদিমণি। বাচ্চারা ঠাকুরমার দিদিমাদের অমন আদর করে থাকে।
হিংসুটেদের কথা আমি গায়ে মাখি না, তবু যদি পাকা চুলের খবরটা না পেতাম। মন্দিরা হঠাৎ স্থির হয়ে যায়, গম্ভীর হয়ে যায়, বলে খবরটা সাপ্লাই করে গেল কে? যেই হোক, অবিশ্বস্ত নয়। মন্দিরা ভুরু কুঁচকে বলে, আর তবে ঝুলে থাকা কেন? এবার আশা ত্যাগ করো না, চেষ্টা করলে এখনো জুটতে পারে কোণে। পয়সাওয়ালা বুড়োকে বিয়ে করতে রাজি হয়ে যাবে এমন মেয়ের অভাব নেই। অভিজিৎ বলেছে, যাচ্ছে তাই। তবু অভিজিতের কথার ধরন অনেকটা বদলে গেছে, অনেক স্তিমিত হয়ে গেছে। হওয়াটা স্বাভাবিক হয়তো। মন্দিরার চারিধারে সর্বদা নতুন প্রাণের জোয়ার। মন্দিরার ঘরে ফুটে ওঠা কমলকলিদের সুরভিত উচ্ছ্বাস। মন্দিরা সেই প্রাণের জোয়ারে ভাসছে, সেই সৌরভের স্পর্শ পাচ্ছে। মন্দিরা যখন ক্লাসে এসে দাঁড়ায়, মন্দিরাদি কমলকলি দিদিমণি বলে প্রবল কল্লোল তুলে একরাশ কচি হাত জড়িয়ে ধরতে আসে মন্দিরাকে। এক মুঠো ফুলের মতো গাল ফুলো বাচ্চাগুলো ঠোঁট ফুলিয়ে নালিশ জানাতে আসে, মন্দিরাদি ও আমায় মারছে। মন্দিরা যখন কাঁধ ছেড়ে ওপরে ওঠে, নন্দিতা তার পালকের মতো হালকা দেহটা এনে যেন ছড়িয়ে দেয় মন্দিরার গায়ে। দি তুমি খালি তোমার স্কুল নিয়ে থাকবে, আমার স্কুলের গল্প শুনবে না? কাল কি হয়েছিল জানো? ওর কথার মাঝখানে ছন্দা এসে জগদ্দল হয়ে মন্দিরার কোল ঘেঁষে বসে। দিদি, শেষ দিয়ে আবার আমায় মুটকি বলেছে। সব সময় ওই তাজা প্রাণের মধ্যে বিরাজ করছে মন্দিরা কেন স্তিমিত হবে? বরং মন্দিরা স্কুলটাকে আরও বড় করে তোলবার জন্যে অধিক ছুটোছুটি করছে। নতুন নতুন পদ্ধতি আনছে স্কুলে, শিশু শিক্ষার বিলিতি বই পড়ে পড়ে। আর অভিজিৎ তাকে বেষ্টন করে আছে কলেরা, বসন্ত, টাইফয়েড, বাত, হাঁপানি, ব্লাড প্রেশার, থ্রম্বোসিস, প্যারালিসিস, ডায়াবেটিস। শিশুকে সে দেখে রোগের বিভীষিকার মধ্যে, দেখে জ্বরে বিবর্ণ মৃত্যুতে নীল। তার কাছে যদি কিছু এসে আছড়ে পড়ে, সে হচ্ছে মৃত্যু পথযাত্রীর নিকটজনের আর্তনাদ। ডাক্তারবাবু, কি হবে? ডাক্তারবাবু, ভালো করে দিন। যন্ত্রণা আর কাতরানি, ভীতিবিহ্বলতা আর মৃত্যুর ভয়, এর মধ্যেই তো আবর্তিত হচ্ছে অভিজিতের দিন আর রাত্রি, যেমন সব ডাক্তারেরই হয়। আজ এই পর্যন্তই। বালুচরীর তৃতীয় অংশ নিয়ে পরের ভিডিওতে আবার আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।